ডিয়ার স্টুডেন্টস, দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট, তার চেয়ে বড় কথা খুব জটিল একটা টপিক, যেখানে বলছি আমরা দ্বিজাতি তত্ত্ব থেকে ভারত শাসন আইন। এবং এই পর্বটা একটা পর্বের না, একটা লম্বা ইতিহাস। স্প্যানটা আমরা দেখছি ছোট 35 থেকে 47, কিন্তু এর মধ্যে অনেক ছোট 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 হিস্ট্রি আছে। এবং এই ছোট ছোট হিস্ট্রির মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে টানা ইতিহাসে রাজনীতির অনেক রকমের টানাপোড়েন আছে এবং প্রেক্ষাপটের পরিবর্তনও আছে। তারপরে দুটো ঘটনা এইখানে রয়েছে, একটা সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের লড়াই, আর ওই দিক থেকে রয়েছে 42-এর আগস্ট আন্দোলন। আমরা চেষ্টা করব যে এই দুটোর আগে যে আরো তথ্যগুলো রয়েছে বা আরো টপিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করবা, এবং সেইখানে পুরো দ্বিজাতি তত্ত্বটার পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে। এবং ভারতবর্ষে আমাদের কংগ্রেসের পাশাপাশি যে সোসিওলজিস্ট ধারায় যে রাজনৈতিক প্রেক্ষাপট এসছিল সেগুলোর কথা বলা হবে। এবং আমাদের যে একটা জায়গা রয়েছে যে মোহনদাস করমচাঁদ গান্ধী কিভাবে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করেছিল সেটাও কিন্তু আমরা এই পর্যায়ে আলোচনা করব। এটা প্রথম পর্ব আমাদের শুরু হচ্ছে, যেখানে দ্বিজাতি তত্ত্ব পুরোপুরি তুলে ধরা হয়েছে। তাহলে দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি এর জন্ম হয়েছিল স্যার সৈয়দ আহমেদ খানের, যখন আমরা আলিগড় মুভমেন্ট করেছিলাম। এবং আলিগড় আন্দোলনের সময় আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে এটা জেনেছিলাম যে কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই আন্দোলনে মানে আলিগড় আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিজাতি তত্ত্বের উদ্ভব হয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান প্রথম মুসলিমদের চাকরির স্বার্থে বা বলতে পারো মুসলিম সংরক্ষণের স্বার্থে ব্রিটিশদের প্রলুব্ধ বলবো না, ব্রিটিশদের কাছে এসেছিলেন এবং ব্রিটিশরা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতেই আমাদের তৈরি হয়েছিল এই দ্বিজাতি তত্ত্ব, যার উদ্ভাবক ছিলেন ভারতের ইতিহাসে আমাদের স্যার সৈয়দ আহমেদ খান। এবং স্যার সৈয়দ আহমেদ খানকে এই পর্যায়ে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন থিওডোর বেক। তাহলে আমার কাছে দুটো প্রশ্ন আছে। কোনো একটা জাতি, কোনো একটা ধর্মের মানুষকে তাকে তাদের স্বার্থটা দেখে যদি কোনো একজন ব্যক্তি তাদের উন্নতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, তা কি অপরাধ? দেখো, তা অপরাধ কি অপরাধ না আমি সেই জায়গায় যাব না। ব্যাপারটা হচ্ছে ভারত হচ্ছে অবশ্যই একটি সেকুলার কান্ট্রি, তাই তো, ধর্ম নিরপেক্ষ। এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কখনো কোনোভাবেই ব্রাহ্মণ্যবাদ, ঠিক আছে, বা আমাদের বৌদ্ধবাদ বা জৈনবাদ বা আমাদের এখানে এই মুসলিমবাদ, এই বাদটা আমাদের ঠিক গ্রাহ্য নয়। আমি যে সময়ের কথা বলছি পরাধীন ভারতবর্ষ, তখন সেকুলারিজমের ভাবধারাটা ঠিক সেভাবে স্পষ্ট ছিল না। তাই সেই রকম একটা পরিস্থিতির মধ্য থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করার জন্য এটা কতখানি কাজে লেগেছিল সেটাই কিন্তু আমাদের স্যার সৈয়দ আহমেদ খানের একটা বড় ব্যাপার। এবং স্যার সৈয়দ আহমেদ খান যখন অনুভব করেছিলেন এক্ষেত্রে যে কংগ্রেসের দলে আমাদের একজন বদরুদ্দিন তায়েবজি বা আমাদের একজন রহিমতুল্লাহ সায়ানি থাকলে গোটা কংগ্রেস দলটা আমাদের একেবারে হিন্দু ভাবনা মুক্ত, এটা উনি ভাবেন। এবং সেই জন্য উনি কংগ্রেসের পরিকল্পনাকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ এবং ইউনাইটেড পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন যে দলটা উনি তৈরি করেছিলেন সেটা কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেই ছিল। তাহলে আমাদের এই দ্বিজাতি তত্ত্বের আরো একটা মোড় নেয়। কখন আমরা এই মোড়টা দেখতে পাই? যখন আমরা দেখতে পাই যে জিন্নাহ 1928 সালে নেহেরু রিপোর্টের বিরোধিতা করে যখন বেরিয়ে এলেন 1929 সালে মুসলিম লীগের পক্ষ থেকে, তার মধ্যেও কিন্তু টু নেশন থিওরির একটু একটু করে জন্ম হল। আবার কেউ বলে যে যখন আমরা দেখেছিলাম 1940 সালে আমাদের মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবে, তার মধ্যেও কিন্তু এই টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব কাজ করেছিল। জিন্নাহর যে আত্মজীবনীকার আয়েশা জালাল, বিশিষ্ট ঐতিহাসিক আয়েশা জালাল, আমাদের ভারতের এক বিশিষ্ট ঐতিহাসিক, আমাদের নেহেরুর, এই নেহেরু বলবো না, আমাদের
আর সুভাষচন্দ্র বোসের আত্মীয় কারি তোমার স্ত্রী, কারি তিনি স্ত্রী, তাই তো সুগত বসুর স্ত্রী তিনি। তিনি সোল স্পোক্সম্যান এই জিন্নার আত্মজীবনীমূলক যে গ্রন্থটা, মানে জীবনীমূলক গ্রন্থে উনি যেটা লিখেছেন, সেখানে কিন্তু জিন্নাকে সব দিক থেকে দায়ী করা যাবে না। যাই হোক, আমাদের এখানে যে আলোচনার বিষয়বস্তু আমরা যেটা বললাম, তারপরে পরিপ্রেক্ষিতে আমরা চলে যাচ্ছি সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে জন্ম নেয় দ্বিজাতি তত্ত্ব, ঠিক। এবং 19 শতকের প্রথম ভাগ থেকেই এর সূত্রপাত হয়েছিল, ঠিক। এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থিওডর বেকের প্রভাবিত হয়ে সৈয়দ আহমেদ খান ভারতের সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বে বীজ বপন করেন। মনে থাকবে কি বললাম, এই স্যার সৈয়দ আহমেদ খান যেহেতু দ্বিজাতি তত্ত্বের বীজটা বপন করেছিল, তাই তাকে আমরা দ্বিজাতি তত্ত্বের জনক বলি। আলিগড় আমাদের অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ থেকে এটার সূত্রপাত হয়েছিল। এবার বলছে আমাদের 1909 সালে যখন মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট হয়, তার মধ্যেও মুসলিমদের জন্য একটা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয়েছিল, তাই তো। একটা পৃথক সম্প্রদায় বলে সেখানে কি করা হয়েছিল, পৃথক নির্বাচনের নীতি গৃহীত হয়েছিল। এই 1/3 1/3 তাই তো। সংরক্ষিত আসনে মুসলিম ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচনে করবেন। জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, মতাবে এটা। এবং মুসলমান নেতা মুহাম্মদ আলী জিন্নার উদ্যোগে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ অধিবেশনে আমাদের একটা পারস্পরিক সমঝোতা হয়। 1916 সালে যখন আমাদের অম্বিকাচরণ মজুমদার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখনই আমাদের এই মুসলিম দুটো দলের একটা সমঝোতা হয়ে যায়। এবং এই সমঝোতার ফলেই আমরা কি দেখতে পাই, যে আমাদের বিপানচন্দ্রনাথ ঐতিহাসিক বলেছেন এর মধ্যে সাম্প্রদায়িকতা এসেছিল, কি স্বাক্ষরিত হয়, তখন বলছে কি লখনৌ চুক্তি। 1916 খ্রিস্টাব্দেই আমাদের মধ্যে যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে আমরা দেখলাম যে জিন্নার উদ্যোগেই আমাদের হিন্দু মুসলিম একত্রিত হয়। কংগ্রেসের তরফ থেকে তিলক, মুসলিমদের তরফ থেকে আমাদের জিন্না। খিলাফত আন্দোলনকে সমর্থন করে গান্ধীজি হিন্দু মুসলিম মিলনের সেতু নির্মাণে সচেষ্ট হন। কখন এটা, যখন এটা খিলাফত আন্দোলন আসে। এবং খুব সত্যি কথা, খিলাফত আন্দোলনে কিন্তু আমাদের হিন্দু মুসলমান একত্রিতভাবেই কাজ করেছিল। এবং এটা আমরা দেখতে পাই যে দিল্লির প্রথম যে অনুষ্ঠান হয়েছিল মুসলিম লীগের তরফ থেকে, সেখানে মোহাম্মদ আলী জিন্নাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, এটা আমরা দেখেছিলাম। মোহাম্মদ আলী জিন্না এটাও ভেবেছিলেন যে 1906 খ্রিস্টাব্দে যেভাবে মুসলিম লীগ তৈরি হয়েছে আমাদের পার্টিশন অফ বেঙ্গলের সময়, তার থেকে এটা অনেক বেটার হতে পারে যদি আমরা এই খলিফার স্বীকৃতি দাবিতে আমরা ভারতবর্ষেও এই আন্দোলন শুরু করতে পারি। প্রথম দিকে আহারার লীগের যারা নেতা ছিল মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, পরের দিকে দেওবন্দি লিডার আমাদের আবুল কালাম আজাদ, এবং তার উপরে একই সঙ্গে হাকিম আজমাল খান, ঠিক আছে। আমাদের হাকিম আজমাল খানের সঙ্গে হচ্ছে বিখ্যাত উর্দু কবি আমাদের, যিনি যে ভদ্রলোক এই চুপকে চুপকে রাত আর দিন এই কবিতাটি লিখেছিলেন, এবং যখন তিলক মারা গিয়েছিলেন তখন তার কি বলবো এলিজি মানে শোকগাথা পাঠ করেছিলেন, ঠিক আছে। সেই মৌলানা হযরত মোহানিও কিন্তু সঙ্গ দিয়েছিল। কিন্তু প্রশ্ন এসে যায় যে এই আন্দোলন কতখানি সফল হলো। আলটিমেটলি যখন দেখা গেল আমাদের ওই যিনি খলিফা ছিলেন চতুর্থ মোহাম্মদ, তাকে সরিয়ে দিয়ে কামাল পাশাকে নিয়ে আসা হলো। কামাল পাশা অনেক ভালো কাজ করলো, এবং সেই কাজের জন্য কি হলো, সেখানে আমাদের মুসলিমরা তাকে অ্যাকসেপ্ট করলো, প্রগতিটাকে অ্যাকসেপ্ট করলো। আলটিমেটলি 22 সালে ভারতে এবং 24 সালে সারা বিশ্বের ইতিহাসে থেমে গেল কি আমাদের এই বিখ্যাত খিলাফত আন্দোলন। তাহলে যেভাবে একটা শুরু হলো, ঠিক আছে, নিখিল ভারত খিলাফত সম্মেলন দিয়ে শুরু হলো, এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ব্যর্থ হলো।
কেউ কেউ বলে যে গান্ধীজি যে আন্দোলনটা করেছিলেন অহিংস অসহযোগ আন্দোলনের মধ্যে নামটা কি ছিল? কংগ্রেস খিলাফত আমাদের অসহযোগ আন্দোলন। খিলাফতকে অসহযোগ আন্দোলনের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য এটা অনেক বেশি শক্তিশালী হয়েছিল ঠিকই, কিন্তু যাদের মধ্যে একটা সাম্প্রদায়িক ভাব ছিল তারা এর থেকে দূরে সরে গেছিল। রবীন্দ্রনাথ বলেছে যে এটা একটা কোনো ধর্মের একজন ধর্মগুরুকে প্রতিষ্ঠা করার জন্য যদি আন্দোলন হয় তাহলে এই আন্দোলন তো সংকীর্ণ। মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতা তিনি নিজে মুসলিম হয়েও কিন্তু কি করেছিলেন, এই আন্দোলনের খিলাফত আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো ডক্টর আনসারি এবং লালা লাজপত রায় জাতীয় চুক্তিপত্র সাইন করেছিল, তাই তো, যাতে আমাদের হিন্দু মুসলমান উভয় ভবিষ্যৎই উজ্জ্বল হয়। এবং চিত্তরঞ্জন দাস বাংলায় কি করেছিল, বেঙ্গল প্যাক্ট। কিন্তু কি হয়েছিল আলটিমেটলি, জাতীয় কংগ্রেসের কোকোনাদ অধিবেশনে এটা আমাদের পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিল, এটাকে সমর্থন করা হয়নি। আবার যখন আমরা দেখতে পাই সাইমন কমিশনের প্রশ্নে মুসলিম লীগ দুটো ভাগে ভাগ হয়ে যায়, বিশেষ করে আমরা দেখতে পাই যে একটা গ্রুপ হয়ে যায় মোহাম্মদ সাফির নেতৃত্বে একটা গ্রুপ, আর একটা হয়ে যায় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে একটা গ্রুপ, তাই তো। জিন্নার নেতৃত্বে মৌলভী মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে কলকাতায় মিলিত হয়ে কমিশনের বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক মনে রাখবে এটা। অন্যদিকে পাঞ্জাব গোষ্ঠী নামে পরিচিত তার মোহাম্মদ শফি, ফজলি হোসেন, এরা মোহাম্মদ ইকবালের নেতৃত্বে লাহোরে মোহাম্মদ শফির নেতৃত্বাধীনে এক সভায় সাইমন কমিশনকে স্বাগত জানায়। জিন্না এবং ইয়াকুব এরা হচ্ছে মুসলিম লীগের জিন্না গোষ্ঠী, এরা সাইমন কমিশনকে খারিজ করে দিল, সাইমন কমিশনকে তোমার নাকচ করলো। আবার দেখো একইভাবে আমাদের মোহাম্মদ শফি গ্রুপের লোকেরা, যার মধ্যে মোহাম্মদ ইকবাল ছিল, তারা আবার সাইমন কমিশনকে সমর্থন করবে। এবং আমরা যখন দেখলাম 1929 সালে মুসলিম লীগের সম্মেলন করতো দিল্লিতে, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের মুসলিমদের স্বার্থে তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেছিলেন, ঠিক 14 দফা দাবি। এবং এই 14 দফা দাবিতে যে লম্বা লিস্ট আছে, যেটা আমি আগের ক্লাসে একটুখানি হলেও বলেছিলাম, তার মধ্যে খুব বড় নীতি ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কার্যকর করা। ঠিক যেদিন না দেখো আগে হিন্দু মুসলিম ঐক্যের দূত ছিল আমাদের সরোজিনী নাইডুর ভাষায়, সেই ভদ্রলোক কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা চাইলেন। এবং মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে সেই ফেসিলিটি দিতে হবে যে তারা যেন কোনো কোনো জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে, এবং প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসন থাকবে, এবং স্বাধীন ভারতে একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকবে। এই যে বলা হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এর মানে একটাই, তার মানেটা হচ্ছে পুরোপুরি আমাদের কি বলবো, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ফলে যেটা হতে পারে আমাদের তিনি যে একজন ব্যারিস্টার ছিলেন, স্বনামধন্য ব্যারিস্টার ছিলেন, যার জন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা কিন্তু উনি মেনলি বলেছিলেন। আবার দেখো একই রকম ভাবে উনি এটা বলেছিলেন যে পাঞ্জাব বাংলা উত্তর পশ্চিম সীমান্তে মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠদের আসন দিতে হবে, ঠিক কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন দিতে হবে, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে শাসন সংস্কারের অধিকার দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো চাকরির ক্ষেত্রে মুসলিমদের জন্য আসন সংরক্ষণ রাখার কথা বললেন, ঠিক। এবং এটাও বললেন মুসলিম সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্যের সংরক্ষণ করা, এটা উনি চাইলেন। সব খারাপ নয়, অনেকগুলোই কিন্তু খুব ভালো জিনিস ছিল, অনেক কিছু ভালো ছিল। দেখো এক্ষেত্রে উনি বলছেন প্রাদেশিক মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভা দুটো ক্ষেত্রে 1/3, তাই না, মানে পার্লামেন্টারি রিফর্মস অ্যাক্টে যেটা হয়েছিল তাকে কিন্তু উনি গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট, এবার দেখো আমাদের যেটা বলবো যে এইটা করতে করতে আমরা এটাও দেখতে পেলাম যে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে নিখিল ভারত মুসলিম জাতীয়তাবাদী দল গঠিত হলো। সেটা কিন্তু কোনো সাম্প্রদায়িকতা ভিত্তিতে নয়, ঠিক আছে। এবং জিন্নার সঙ্গে একটা ব্যবধান তৈরি হয়ে গেল কার, ইউসুফ মেহের আলী এবং বেলভি, তাই তো। ওরা কি করলো, ওরা একটা জাতীয়তাবাদী মুসলিম নেতা হয়ে 29 সালে একটা পৃথক দল গঠন করার
চেষ্টা করলো, হয়ে গেল। আবার 30 সালে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মুসলিম লীগের সেশনে কথিত আছে এলাহাবাদ, এই অধিবেশনে আমাদের কি হয়েছিল, এই ভদ্রলোক যার নাম মোহাম্মদ ইকবাল, তিনি বলেছিলেন আমাদের, ঠিক সঠিক অর্থে পাকিস্তান বলেননি, তিনি কিছু পৃথক অঞ্চলের দাবি করেছিলেন এবং বলেছিলেন যে ভারতবর্ষে অনেক মুসন্ন, তারপরের কি বলবো, এই অঞ্চলগুলোকে বা কাছাকাছি উত্তর পশ্চিম অঞ্চল, এগুলোকে পৃথক অঞ্চল তৈরি করে সেটা সীমান্ত থেকে বেরোবে না, একইভাবে থাকবে। ঠিক আছে, কার একটা পৃথক জায়গা বলছে কিন্তু দেশ ভাগ না করে উনি উল্লেখ করলেন, পাকিস্তান শব্দটাকে ঠিক বললেন না মুখে, উল্লেখ করলেন। কিন্তু হিস্টোরিয়ানরা বলছে যে অস্পষ্ট রকম ভাবে পাকিস্তানের ইঙ্গিত কিন্তু মোহাম্মদ ইকবাল দিয়েছে। ঠিক, ঠিক আছে, মনে থাকবে এটা। তিনি সর্বপ্রথম ভারতীয় মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন, এই পয়েন্টটা মনে রাখবো, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো, যেটা আমরা বলে দিই যে তিনি পাকিস্তান পাকিস্তান কথাটা বলেছিলেন, সঠিক অর্থে পাকিস্তান কথাটা বলেন। এরপরে যেটা হলো, এরপরে আমরা দেখতে পেলাম আমাদের খোদাই খিদমতগার, তারা যে আন্দোলনটা করেছিল তারা মুসলিম সংরক্ষণের কোনো কিন্তু আন্দোলন করেননি, তারা গান্ধী ভক্ত ছিলেন, মানে খান আব্দুল গফর খান, তারা পৃথকভাবে একটা আন্দোলন চালিয়েছিলেন। ঠিক পরের স্টেপেই যেটা চলে আসছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আরো একটা ধারণার কথা আমাদের উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের ফজলুল হক, জিন্নাহ, আগা খাঁ, মোহাম্মদ শফি, এই যে গ্রুপটা আছে, তারা লন্ডনের গোল টেবিল বৈঠকে গিয়ে কিন্তু মুসলিম স্বার্থের কথা বলেছিলেন এবং বলেছিলেন যে মুসলিম স্বার্থ যথার্থভাবে আমাদের কি হচ্ছে, সুরক্ষিত না, এই সুরক্ষার কথাটা ওনারা বলেছিলেন। এবং আমরা দেখতে পাই 1933 সালে চৌধুরী রহমত আলী বলে এক ব্যক্তি, তিনি কি করেছিলেন, তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন আমাদের, পাকিস্তান ঠিক কথাটা উনি বলেননি, নাও অর নেভার আর উই টু লিভ অর পেরিশ ফর এভার, এরকম নামে একটা বললাম প্যাম্পলেট বা প্রচার পুস্তিকা তুলে ধরে তিনি কিন্তু প্রচার করেছিলেন, যে আমরা পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর। ঠিক আছে, আমাদের আই তখন ব্যবহৃত হতো না, এস মানে হচ্ছে সিন্ধ আর বালুচিস্তানের টান। আর তোমরা যেটা দেখো 14ই আগস্টের যে পাকিস্তান, তখন আই ফর হচ্ছে ইন্দাস আর বালুচিস্তানের STN স্থান। ঠিক আছে, এবার বলছে যে উনি 1933 সালে আমাদের শুরু করেছিলেন পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট, এটাও মাথায় রাখতে হবে। নাও অন নেভার, পাকিস্তান কথাটা প্রথম ব্যবহার হলো যার লেখায়, সেটা হচ্ছে চৌধুরী রহমত আলী, মনে থাকবে। এবং ওনার যে আন্দোলনটা তার নাম পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট। ওনার এই বইটাকে বলা হয়েছিল বা ওনার কার্যকলাপকে বলা হয়েছিল ছাত্রের গোল, যেহেতু উনি কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, এবার পাকিস্তান শব্দটির উৎপত্তি পাকিস্তান থেকে, যা যা বললাম সব লেখা আছে, কোন থেকে কি নিশ নেওয়া হয়েছে। তাহলে পবিত্র ভূমি বা পার্সকান, তার ভিতরের স্টেটগুলো আমি বলে দিয়েছি। পাকিস্তান জাতীয় আন্দোলন মানে হচ্ছে পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট, মনে রাখবে এটা। এবার দেখো 1934 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের মুসলিম লীগের আবার প্রেসিডেন্ট হলেন, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি, এবং এক কথায় বলছে অবিসংবাদিত নেতায় পরিণত হলো, তখন উনি সাম্প্রদায়িক ভিত্তিতে সংগঠন বৃদ্ধির কাজে মন দিলেন। সাম্প্রদায়িক ভিত্তিতে, এটা মনে রাখবে, সাম্প্রদায়িক ভিত্তিতে উনি কাজে মন দিয়েছিলেন। ভারতীয় মুসলিম সম্মেলনের সঙ্গে মুসলিম লীগ সংযুক্ত হয়ে যায়। ঠিক আছে, এবং জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে
পাকিস্তান গঠনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রচেষ্ট হন। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো যে দ্বিজাতি তত্ত্বটাকে খুব বড় করে তুলে জিন্না যখন কাজ করতে চাইছে, সংকট তখনই ঘনালো। তখন কি হলো, এই পৃথক পাকিস্তানের দাবিতে আমাদের 1937 সালে ভোট। 1937 সালে যখন ভোট হচ্ছে তখন সম্পূর্ণভাবে কাজ করছে সেটা হচ্ছে কি, আমাদের 1935 সালের ভারত শাসন আইন, তাই তো? সেটার ভিত্তিতেই কি হলো, আমাদের এই ভোটাভুটিটা হলো। আচ্ছা, এবং আমরা যেটা দেখতে পেলাম, এই ভোটাভুটির রেজাল্টে সময় মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদি আজম বলে আমাদের একটা সম্মান জানানো হলো, এবং বড়লাট লর্ড লিনলিথগো এটা পুরো ফায়দা নিতে চাইলো, তাই তো? এবং একটা সময় এলো কংগ্রেসের সঙ্গে দূরত্বটা তার বাড়তে শুরু করলো, এবং সেই দূরত্ব বাড়বার সময় আমরা দেখলাম কি, যে একটা পরিস্থিতি খুব জোরালো হলো। কারণটা কি, যে 1937 সালে যে ভোট হয়েছিল, সে ভোটে 11টি আসনের মধ্যে কংগ্রেস জয়লাভ করেছিল 8টি আসনে, ঠিক। কিন্তু মুসলিম লীগ প্রথমে 2টো, তারপরে 1টি আসন যোগ হয়ে 3টি আসনে জয়লাভ করলো। তাহলে মনে রাখো একটা জিনিস, যে বাংলাতে জয়লাভ করলো কি, কে জয়লাভ করলো? কৃষক প্রজা পার্টির হয়ে আমাদের জয়লাভ করে গেল ফজলুল হক। ঠিক আছে, কৃষক প্রজা পার্টির হয়ে ফজলুল হক জয়লাভ করে গেল। আবার ওই দিক থেকে মনে রাখবে, আমাদের যখন দেখতে পেলাম পাঞ্জাবে আমাদের ইউনিয়নিস্ট পার্টি জয়লাভ করলো, সেই ইউনিয়নিস্ট পার্টির সদস্য ছিল কে? আমাদের সিকান্দার হায়াত খান, লিডার। এবার আস্তে আস্তে সিন্ধু প্রদেশটাও যখন ওদের সঙ্গে যুক্ত হলো, তখনই আমরা দেখতে পেলাম যে ওরা দাবি করলো যে ওই অঞ্চলগুলো মুসলিম লীগকে দিতে হবে। যখন আমাদের একটা বিশ্বযুদ্ধকালীন একটা পরিস্থিতি এবং এটা চাওয়া হলো, তখন কংগ্রেস সভা ত্যাগ করে চলে গেল। ঠিক সেই সময় ওরা ঘোষণা করলো 22শে ডিসেম্বর 1939 সালে, ওদের কাছে এটা হচ্ছে ডে অফ ডেলিভারি। মনে থাকবে, ডে অফ ডেলিভারি। মুসলিম শাসনের অত্যাচার থেকে ভারতীয় মুসলমানরা মুক্তি লাভ করেছেন। এবার দেখো, এখান থেকে কে ফজলুল হক যুদ্ধে ব্রিটিশকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন। মনে থাকবে, এর জন্য তিনি যুদ্ধ শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে ভারতের সাংবিধানিক সংস্কার প্রবর্তন করার দাবি করেন। বেশ, মনে থাকবে এটা। এবার দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশন। যে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 সাল হয়েছিল, সেখানে জিন্নাহ আমাদের প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের আব্দুল কাসেম ফজলুল হক সেখানে পাকিস্তান কথাটাকে উচ্চারণ করেছিলেন অনেকবার, তারা পৃথক পাকিস্তান চায়, এবং এই ড্রাফট রচনা করেছিলেন সিকান্দার হায়াত। এটা মাথায় রাখতে হবে, তাই তো? পৃথক পাকিস্তান, পাকিস্তান জায়গাটা পৃথক, লাহোরের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। ঠিক আছে, খালিকুজ্জামান এই প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন। খালিকুজ্জামান সমর্থন করলেন, এবং পাঞ্জাবের প্রধানমন্ত্রী স্যার সিকান্দার হায়াত খান এই প্রস্তাবটার খসড়া তৈরি করেছিলেন। ভারতের মুসলিম অধ্যুষিত উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলগুলির জন্য স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা বললেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই প্রস্তাবকে সমর্থন করেন, এবং তিনি ঘোষণা করেন ভারত বিভাগই হলো ভারতের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান। ঠিক আছে, এটাকে আমরা এক কথায় বলি পাকিস্তান প্রস্তাব। আর চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান প্রস্তাবের প্রকৃত জনক। বলছে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি থাকলেও পাকিস্তান শব্দটি কিন্তু এখানেও সেভাবে ব্যবহৃত হয়নি। আম্বেদকর এটাকে অস্বচ্ছ বললো, তাই তো? আর 43 সালে করাচি অধিবেশনে জিন্নাহ ব্রিটিশ সরকারের কাছে পাকিস্তান দাবিতে সোচ্চার হলো। উনি বললেন দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো, ডিভাইড অ্যান্ড কুইট। এটা জিন্নাহর বিখ্যাত উক্তি, ডিভাইড অ্যান্ড কুইট, দেশ ভাগ করো
এবং ভারত ছেড়ে চলে যাও। এই টাইমে অনেক রকম কথা হলো, লড়কে লেঙ্গে পাকিস্তান, মারকে লেঙ্গে পাকিস্তান। ঠিক আছে, বেশ। লর্ড ওয়াভেলের অনুরোধে 26 অক্টোবর 46 খ্রিস্টাব্দে লীগের 5জন সদস্য, আচ্ছা এবার কি হলো, এরকম একটা অবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপার আসে। যদিও সেই সময়টা একটা বড় দাঙ্গা হয়েছিল, তাই তো, বড় দাঙ্গা, এই সাম্প্রদায়িক দাঙ্গা 46-47-এর দাঙ্গা, যেটাকে আমরা কি বলি, ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। লিখছি, দেখে নাও, প্রত্যক্ষ সংগ্রাম দিবস। ঠিক আছে, লিয়াকত আলী খাঁ, চন্ডীগড়, আব্দুর রব মিস্টার, যোগেন্দ্রনাথ মণ্ডল, মজনফর আলী খান, এরা আসছে কিভাবে, এই ঘটনাটা আমি এবার আস্তে আস্তে বলি। তখন 2রা সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তৈরি করা হলো। অন্তর্বর্তী সরকারের যারা নেতা ছিলেন তাদের মধ্যে আমাদের কি বলা হলো, মুসলিম লীগ কথা তুললেন যে আমাদের প্রত্যেকটি তরফ থেকে মুসলিম লোকদের নিয়ে আসতে হবে। তাহলে আপনাদের কংগ্রেসের তরফ থেকে মুসলিম সদস্য কি আছে, এবং কংগ্রেসের তরফ থেকে যে মুসলিম লীগের সদস্য, মুসলিম সদস্যের কথা বলা হলো, ঠিক আছে, তাদের জিন্না যথেষ্ট সন্তুষ্ট হতে পারলেন না। ঠিক আছে, এবং আমরা কি দেখলাম, আস্তাব আলী, ঠিক আছে, বিশিষ্ট লয়ার, তাকে জিন্না খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করলেন না, এবং শেষ পর্যন্ত 26 অক্টোবর 5জনকে পাঠালো। তার মধ্যে লিয়াকত আলী, তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন। তারপরে হচ্ছে গজনফর আলী খান, চন্দ্রীগড়, ঠিক আছে, তারপরে আব্দুর রব মিস্তার, এবং এখানে একজনই হিন্দু ছিলেন, যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি নমশূদ্র আন্দোলন করে বিখ্যাত হয়েছিলেন। তিনিও কিন্তু এখানে সদস্য হলে আমাদের জওহরলাল নেহরু দাবি তোলেন, যেটা ঠিক হলো না। বেশ, কারণ তিনি আমাদের মুসলিম লীগের সদস্য হলেও হিন্দু। আচ্ছা, কলকাতা হত্যাকাণ্ড খুব ডিটেলে এখানে বলা হয়েছে। ঠিক আছে, কিভাবে মারা হয়েছিল লোকগুলোকে। দ্য স্টেটসম্যান পত্রিকা এটাকে বলেছে সাম্প্রদায়িক দাঙ্গাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আর আমি এটাকে কি বললাম, ঠিক আছে, সাম্প্রদায়িক আমাদের দাঙ্গার সবচেয়ে বড় এটা প্রেক্ষাপট, তাই তো, প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে। ইন ডিটেল এখানে বলা আছে, স্টেটসম্যান পত্রিকায় হত আহত অনেক কিছু কথাই বলা হয়েছে। এবং এই সময়টা মনে রাখবে, মানুষ কিন্তু ভয় পেয়েছিল। 16, 17, 18 এখানেই থেমে থাকেনি। অবিভক্ত বাংলার নোয়াখালীতে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কাটাকাটি হয়েছিল প্রচুর, এবং একই রকমভাবে গুরু মুক্তেশ্বরেও কিন্তু এই ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তাহলে নোয়াখালীটা খুব ইম্পর্টেন্ট, আর গুরু মুক্তেশ্বরটা খুব ইম্পর্টেন্ট। বিআর টিআর রয়েছে, কিন্তু পরীক্ষায় দুটো জায়গায় আছে দাঙ্গা। নোয়াখালীতে গান্ধীজি চলে গেলেন পদযাত্রা করে, এটাই বোঝালেন যে আলটিমেটলি যে দাঙ্গা কিছু দিতে পারে না, তাই না। তা নীরব এই কি বলবো, কাজটা বিরাট বিরাট, মানে একটা কি বলবো, মানুষকে ছুঁয়ে গেল। এবং জিন্না যে প্রথমেই বলেছিল যে একটা কথা, আমাদের চক্রবর্তী রাজাগোপালাচারী ফর্মুলায় যখন এসেছিল, তাকে বলেছিল এটি হচ্ছে আমাদের কীট দগ্ধ পাকিস্তান, তাই তো, মত ইটেন মানে কীটদগ্ধ পাকিস্তান। এটা একটা বিকলাঙ্গ, মিউটিলেটেড, ঠিক আছে, এবং তার সঙ্গে বলছে হাস্ক, হাস্ক মানে হচ্ছে ভুসি, ভুসির গাদার মতো, এবং হাস্কের সঙ্গে বলছে এটা শ্যাডো মানে ছায়াময়। ঠিক আছে, মেইমড মানে হচ্ছে বিকলাঙ্গ হয়ে আর চলাফেরার দেওয়ার ক্ষমতা থাকে না। আর মিউটিলেটেড মানে এমনই বিকলাঙ্গ হয়েছে যে তার অ্যাম্পুট করা হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করা হয়েছে। সেই যে ব্যাপারটা বলেছিল, এখানে উনি সে কীট দগ্ধ পাকিস্তান ঘটনাকে উনি কিন্তু তুলে ধরেছিলেন। ঠিক আছে, এবার আমরা এই রাজনীতির পরে চলে যাব হচ্ছে শাসন সংস্কারে কংগ্রেস যেখানে বা কাজ করে বামপন্থার কাছে। আমাদের কমেতার মধ্যে কিন্তু পাঁচবারই একটা ব্যাপার, যেমন সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, এইখানে যাদের কথা, সেটা হচ্ছে 19 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হচ্ছেন আমাদের জয়প্রকাশ, ফাউন্ডার, সেক্রেটারি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কে হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন মনে রাখবে, তার নামটা হচ্ছে আমাদের আচার্য নরেন্দ্র দেব, এবং জয়েন্ট সেক্রেটারি মিনু মাসানি হয়েছিল। আর অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন আমাদের
অশোক মেহতা ছিলেন, আমাদের ছিলেন হচ্ছে রাম মনোহর লোহিয়া, অচ্যুতরাও পট্টবর্ধন ছিলেন। 1934 সালে এই যে দল তৈরি হয়েছিল, এই দলের একটা বড় লক্ষ্য ছিল, এটা পাটনা, তাই তো বিহারের পাটনায় কিন্তু তৈরি হয়। পরবর্তীকালে দেখা যায় যে জয়প্রকাশ নারায়ণ এই আন্দোলনটাকে অনেক দূর প্রসারিত করেছিল, এবং এই সূত্র ধরে আমরা যখন দেখতে পাই 1936 সালে তৈরি হয়েছিল আমাদের আরেকটি বিখ্যাত দল, যার নাম হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সভা। অল ইন্ডিয়া কিষাণ সভার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন স্বামী সহজানন্দ, এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন কে, আমাদের বললাম এন জি রং। এ দুটো আমাদের মনে রাখতে হবে। এবং এই সমাজতন্ত্রী ভাবনায় ভাবিত হয়ে আমাদের জওহরলাল নেহরুর মতো বিশিষ্ট কংগ্রেস নেতাও বলেছিলেন, আই এম এ সোশ্যালিস্ট, বা আমি একজন সমাজতন্ত্রী। এবং 36-37 এই ফরিদপুর অধিবেশনেও কিন্তু তিনি সমাজতন্ত্র নিয়ে বড় ভাষণ দিয়েছিলেন যে সমাজতন্ত্রই ভবিষ্যৎ, সমাজতন্ত্রই এগোবে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটা সমাজতন্ত্রী ভাবনা নিয়ে কাজটা প্রথম দিকে একটা চাঞ্চল্যের সৃষ্টি করলেও পরের দিকে কংগ্রেসের নেতারাই কিন্তু এটাকে একেবারেই সমর্থন করেনি। এমনকি জওহরলাল নেহরু যখন নিজে তার প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে সভাপতির ভাষণে এটা বলতে শুরু করেছিলেন, তখনও কিন্তু কোনোভাবে এটা দাগ কাটতে পারেনি। কারণ দাগ কাটতে পারেনি হচ্ছে সেই সমস্ত লোকেরা কংগ্রেসের, যারা কংগ্রেসি ভাবনাতেই ছিল, তারা এটাকে তোমার কি করেনি, গ্রহণযোগ্য বলে মনে করেনি। কিন্তু এই সময় আস্তে আস্তে তোমার আরো দল তৈরি হয়েছিল, যেমন র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টি তৈরি করেছিলেন আমাদের বিশিষ্ট নেতা, যার নাম ছিল আমাদের মানবেন্দ্রনাথ রায়। ঠিক তারও আগে আমরা দেখেছি 1920 সালে কাশখন্দে গিয়ে মানবেন্দ্রনাথ রায় তৈরি করেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং এটা আমরা জানি 1925 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মানে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। সিঙ্গার ভ্যালু চেট্টিয়ারকে করা হয়েছিল প্রথম সভাপতি, আর ফাউন্ডার সেক্রেটারি হয়েছিল সত্যভাগ ঘাটে, তাই তো। এবং ওই দলে আমাদের কি বলবো মুজাফফর আহমেদ, নলিনী গুপ্ত, এরাও কিন্তু ফাউন্ডার মেম্বার ছিলেন। নেহরু আর সুভাষচন্দ্রের কথা আমি বলে দিলাম, সমাজতান্ত্রিক ভাবনায় প্রভাবিত, এটা বলেছি। এবং ওরা শ্রমিক কিষাণ সহযোগে সমান্তরাল সরকার গঠনের কথা বলেছিলেন। নেহরু নিজেকে বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রী, লেখা আছে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয়, বামপন্থা শক্তিবৃদ্ধির কথা প্রমাণ করে, তাই তো, যেটা পিওর কংগ্রেসী নেতারা সমর্থন করেন। অচ্যুতরাও পট্টবর্ধন, নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, এই সমাজতন্ত্রী গোষ্ঠী 37 খ্রিস্টাব্দে নির্বাচনে অংশগ্রহণে বিরোধী ছিল, তাই তো। জওয়াহরলাল নেহরু পুনরায় কংগ্রেস সভাপতি হন 37 সালে, মানে ফরিদপুর। ঠিক আছে, বলে বাহুল্য কংগ্রেসের বৃহত্তর স্বার্থে জওয়াহরলাল নেহরু গান্ধীজির কাছে আত্মসমর্পণ করলেন, কারণ গান্ধীজি এই সমাজতন্ত্রের যে দল এটাকে পছন্দ করেন, তাই না। কিন্তু গান্ধীজির কার্যকলাপেও কিন্তু বেশ কিছু সমাজতন্ত্রী ভাবনা আছে, তোমরা দেখবে। বেশ, এবার হচ্ছে তোমাদের বহুকাঙ্ক্ষিত 1935-এর ভারত শাসন আইন, যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্সের লোকেরা সবচেয়ে ভালো জানে। চেষ্টা করছি যে আমরা শুধুমাত্র এটাকে একটা কমিশনের মাধ্যমে রাখবনের এর ইতিহাসটাকেও ব্যক্ত করব। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের সবচেয়ে বড় এফেক্ট আমি বলে দিয়েছিলাম তোমাদের, সেটা কি ছিল, 1937 সালের ভোট, তাই তো। মুসলিম লীগের সঙ্গে আমাদের ভোট। বেশ, কংগ্রেসের মুসলিম লীগের সঙ্গে ভোট। তাহলে রাউন্ড টেবিল কনফারেন্সের পর যখন ফিরে আসলেন, তখন আমাদের এই ভারত শাসন আইনটা রচনা করা হলো। কেন্দ্রে এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে, মানে ডায়ারকি এট সেন্টার। ঠিক আছে, দেশীয় রাজ্যগুলি এবং ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রদেশ নিয়ে কেন্দ্রে ভারতীয় রাষ্ট্র গঠন করা হবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন কাঠামো গঠন হবে, যুক্তরাষ্ট্রের শাসনভার থাকবে, গভর্নর জেনারেলের অধীনে একটি মন্ত্রী পরিষদের ওপর। আইনসভার সদস্যদের মধ্যে থেকে গভর্নর জেনারেল তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করবেন।
হলো। তবে যুক্তরাষ্ট্রের প্যাসেম্বার থাকে কারাতে গভর্নর জেনারেলের হাতে। আর এটাও বলছে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করবেন ও মন্ত্রীরা তার কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন। ঠিক আছে? আর মন্ত্রীদের যদি পদচ্যুতি করতে পারে কেউ, সেটা করবে গভর্নর জেনারেল। বেশ। এবং কোনো আইন রচনার পূর্বে কেন্দ্রীয় আইনসভার গভর্নর জেনারেল অনুমতি দিতে হবে। এবং দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে যোগদান করতে পারবে যুক্তরাষ্ট্রে। এই আইনে মোট ভোটদাতার সংখ্যা প্রায় 14% বৃদ্ধি করা হয়েছিল। ঠিক আছে? যুক্তরাষ্ট্র আইনসভার উভয় কক্ষের জন্য একজন করে সভাপতি থাকবেন। নিম্নকক্ষের সভাপতি হবেন স্পিকার বা অধ্যক্ষ। ঠিক আছে? প্রদেশগুলিতে দ্বৈত শাসনের ব্যাপারটা থাকবে। মনফোর্ড সংস্কার আইনে পরিবর্তে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তিত হবে। ঠিক প্রাদেশিক গভর্নরের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার সদস্যরা প্রাদেশিক আইনসভার সদস্যদের থেকে মনোনীত হবে। প্রাদেশিক ক্ষেত্রেও আইন প্রণয়ন ও প্রত্যাহারের ক্ষমতা গভর্নর হাতে থাকবে। মুসলিম সদস্যদের জন্য পৃথক নির্বাচন এবং তপশিলি সদস্যদের পুনা চুক্তি অনুসারে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ঠিক আছে? অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের আসন সংরক্ষণ নীতি স্বীকৃতি পাবে, এটাও এই আইনের কথা বলা হলো। দ্বিকক্ষ এবং এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদের কথা বলা হলো। বোম্বাই, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, বাংলাদেশ, বিহার, আসাম এই 6টি প্রদেশ দ্বিকক্ষ বিশিষ্ট, বাকি প্রদেশগুলিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হবে। তো দেখে নাও, দুকক্ষ থাকছে আমাদের উত্তরপ্রদেশ, তাই তো? তারপরে মুম্বাই, মাদ্রাজ, বাংলাদেশ, বিহার, মাত্র 6টা জায়গায় 6টা প্রদেশে, বাকিগুলিতে কিন্তু সব এক কক্ষ। উত্তর পশ্চিম সীমান্তে এই সংখ্যা হয়ে দাঁড়ায় 50 জন। এরকম দুই কক্ষের মোট পদত্ব সংখ্যা 250 জনের কথা বলা হয়েছিল, কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এই সংখ্যাটা হয়ে যায় 50 জন। তাহলে 3টি এলাকায় ভাগ হয়ে গেল, মূল এলাকা, আপিল এলাকা আর পরামর্শদানের এলাকা। 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে এই আইন কার্যকর হবে। তার মানে যবে করছে তার উপরে মোটামুটি 2 বছর সময় নিয়ে নিচ্ছে। ঠিক আছে? 2টি তিনটে বিভক্ত করা হলো। আমাদের 11টা প্রদেশ গভর্নর শাসিত হলো, 5টা চিফ কমিশনারের আন্ডারে গেল। এবার এই আইনটা এমনই একটা আইন হলো যে আমাদের গভর্নর জেনারেলের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা থাকলো। আর ব্রিটিশ ভারতের মোট জনসংখ্যার 14%কে ভোটাধিকারের অধিকার দেওয়া হলো। ঠিক মজা হবে। পৃথক নির্বাচনের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হলো। এটা একটা বড় রকমের সমালোচনার সম্মুখীন হলো। আর প্রকৃত স্বায়ত্তশাসনের অধিকার থেকে দেশবাসী কিন্তু বঞ্চিত হলো। এটা সবচেয়ে বড়। 3টে রাইট দিলাম আমি। দাসত্বের আইন, তাই তো? এবং কি বললেন? ইঞ্জিনবিহীন গাড়ি। ঠিক আছে? জিন্না বলল যে এটা পুরোপুরি পতনশীল, তাই তো? পুরো হলো রটেন, টোটালি রটেন। এবং একই রকমভাবে যে এটা আনএক্সপেক্টেবল, তাই তো? এই আনঅ্যাকসেপ্টেবল বলা হচ্ছে। এই আনঅ্যাকসেপ্টেবল বলার কারণ হচ্ছে যে এটা আর গ্রহণযোগ্য নয়। মনে থাকবে, এটা আর গ্রহণযোগ্য নয়। এটা গণতন্ত্র ও স্বাধীনতার বিকাশের পথে প্রতিক্রিয়াশীল ব্যবস্থা বলে পরিগণিত হলো। ঠিক আছে? এবং শ্রমিক দলের নেতা এটলি এটার খুবই সমালোচনা করলেন এবং বললেন কংগ্রেসকে শাসন ক্ষমতা থেকে বঞ্চিত করার জন্যই এই আইন রচিত হয়েছে। মনে থাকবে। রাজেন্দ্র প্রসাদ বলেছিল এই আইনে স্বায়ত্তশাসনের স্বাভাবিক অগ্রগতির কোনো সচেষ্ট প্রয়াস নেই। শেষ পর্যন্ত
যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরম্ভ হলো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন এই আইন কার্যকরী মানে এই আইনটাকে যে এফেক্টিভ মানে কার্যকরী করবে সে আশা আর কিছু রইলো না। এবার কতগুলো দিক ছিল, ঠিক আছে? যেমন ধরো, এর ফলে কিন্তু বার্মা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তাই তো? এই 37 সালে বিচ্ছিন্ন হয়ে গেল 35-এর আইনের দ্বারা, তাই তো? বোম্বাই প্রেসিডেন্সি পৃথক করে নিয়ে সিন্ধু প্রদেশ তৈরি হলো, ঠিক ঠিক আছে। এবং আস্তে আস্তে মধ্যপ্রদেশ ম্যাড্রাস প্রেসিডেন্সি কিছুটা উড়িষ্যার সঙ্গে যুক্ত করে ওদের টোটাল 11টা প্রদেশ সৃষ্টি করা হলো। এবার এলো কংগ্রেসের মন্ত্রিসভা নির্বাচন 37 সালে। এটা আমি আগেই বলেছিলাম যে 8টা, আর তোমার দিক থেকে হচ্ছে 2টো পরে 3টে, তাই তো? কারা কারা এই নির্বাচনের বিরোধিতা করেছিল? নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এরা বিরোধিতা করেছিল। আর এটার পক্ষে ছিল প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এবং রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, গোপালাচারী চেষ্টায় কংগ্রেস মন্ত্রিসভা লাস্ট পর্যন্ত গঠন করতে পারল, তাই তো? 1585টি আসনের মধ্যে কংগ্রেস পেল 700টা। আর পশ্চিম সীমান্ত প্রদেশ ব্যতি রেখে পাঞ্জাব, বাংলা, হিন্দু প্রদেশের মতো মুসলিম প্রধান প্রদেশগুলি কংগ্রেসের তেমন সাফল্য ছিল না, ঠিক আছে। শ্রমিকদের জন্য 38টা আসনের মধ্যে 20টা আসন পেল কংগ্রেস, মানে 20টা বলবো না, 20টাতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করলো, জিতলো 18টাতে। আর মুসলিম লীগ 482 মধ্যে 103টে পেল। সংরক্ষিত আসনের মধ্যে 86টি আসন ছিল, তার মধ্যে একটা আসন লাভ করলো। বাংলায় স্বতন্ত্র মুসলিম দল 42টি আসন জয়লাভ করলো। ফজলুল হলে ফজলুল হকের কৃষক প্রজা দল ফজলুল হকের কৃষক প্রজা দল 35টি আসনে জয়লাভ করলো। পাঞ্জাবের ইউনিয়নিস্ট দল, তাই তো, আমাদের সিকান্দার হায়াত খান, সেও জিতলো। আবার দেখো এদিকে যুক্তপ্রদেশের গোবিন্দবল্লভ পন্থ, বোম্বাইয়ের ডিজে খে, মাদ্রাজের গোপালাচারী, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারের গফর খান, এরা কংগ্রেসি মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রী হলো। কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু মন্ত্রিসভার সদস্য নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিল, ঠিক আছে। এবার যেটা হলো 1939 সালে 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধলো। তখন মুসলিম লীগ তাদের পাঞ্জাব চাইলো, বাংলা চাইলো, সিন্ধু প্রদেশ চাইলো, এবং এটা নিয়ে কি করলো, ওরা সভা ত্যাগ করে চলে গেল। তখন মুসলিম লীগ ডে অফ ডেলিভারেন্স বা নিষ্ক্রিয় দিবস পালন করল, ঠিক আছে। কংগ্রেস সভা ত্যাগ করে এখান থেকে চলে গেল। এবারে অভ্যন্তরে কংগ্রেসের ঝামেলা কিছু কম হয়নি, তাই তো? যেমন বলছে, জাতীয় কংগ্রেস যদি 60টা পায় তাহলে মুসলিম লীগ 40টা, আর ফজলুল হকের কৃষক প্রজা পার্টি 35টা আসন, তার টোটাল 250টার মধ্যে এটা হয়েছিল। বেশ, এবার দেখো বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের কমিটির সভাপতি সুভাষচন্দ্র বসু, আইনসভা কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু আমাদের কি করলেন, এই ফজলুল হকে চাইলো, মানে ফজলুল হককে চাইলো যে আপনি আসুন, আপনি কংগ্রেসের সঙ্গে আসুন। কারণ ফজলুল হকের নিজের ব্যক্তিগত ইচ্ছাও ছিল কংগ্রেসের সঙ্গে যোগদান করার, কিন্তু বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়, প্রফুল্লচন্দ্র ঘোষের বিরোধিতায় তা সম্ভব হলো না, ঠিক আছে। 38 সালে সুভাষচন্দ্র বসু জনসমর্থন নিয়েই গুজরাটের তাপ্তি নদীর তীরে হরিপুরে কংগ্রেসের অধিবেশনে কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হলো, ঠিক আছে। এবার সুভাষচন্দ্র এখানে তৈরি করলো সেটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। মজা হয়ে কি বললাম, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হলো 38 সালে। এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটির যাকে আমাদের কি বলবো চেয়ারম্যান করলেন, সেটা হচ্ছে আমাদের জওহরলাল নেহরু, এটা মনে রাখবে, নেহরু, তাই তো। এইখানে ত্রিপুরী অধিবেশনে শুরুই সুভাষ বোস আর গান্ধীর মধ্যে একটা বিরোধ। চেয়ারম্যান হিসেবে
নেহেরু। ত্রিপুরী, মধ্যপ্রদেশের ত্রিপুরীতে ঘটেছিল। এখানে তোমরা নিশ্চয়ই জানো, সেখানে সুভাষচন্দ্র বোসের সঙ্গে আমাদের কি বলবো, গান্ধীজির আগে একটা চলছিল সংঘাত, এবং ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বোসকে বলা হয় যে তিনি ফ্যাসিবাদী শক্তি বা নাৎসিবাদী শক্তিকে সমর্থন করছেন, কংগ্রেসের মধ্যে ভায়োলেন্স ছড়াচ্ছেন, এই জন্য সুভাষচন্দ্র বোসকে বিতাড়িত করা হয়। তাহলে সুভাষচন্দ্র বোসের আগে যেটা বললাম, সীতারামাইয়াকে পরাস্ত করে সুভাষচন্দ্র 203টে ভোটে যে জিতেছিল, তার আর কোনো মূল্য থাকতো না। তখন সুভাষচন্দ্র বোস এই গ্রুপ থেকে বেরিয়ে তৈরি করেছিল ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এবার দেখো, পণ প্রস্তাব একটা কাজ করেছিল এখানে। পণ প্রস্তাবের কথা আমাকে বলতে হবে যে গান্ধীবাদী নেতা গোবিন্দ বল্লভ পান্থ বলেছিল পুরাতন কার্যকারী সমিতিকে পুনর্নয়ন, মানে পুনর্মনোনয়ন পূর্ণ মনোনয়ন দিতে হবে। তার মানে কি হচ্ছে, সিদ্ধারামাইয়া আমার ফিরে আসবে। এবং এই পণ প্রস্তাব সমর্থিত হলো সমাজতন্ত্রী এবং কমিউনিস্টরাও এই প্রস্তাবে বিরোধিতা করেননি। এই যে যারা শক্তি ছিল সুভাষচন্দ্রের, সমাজতন্ত্রী এবং কমিউনিস্টরা, ওরাও কিন্তু পাশ থেকে সরে গেল এখানে, যখন ওখানে সমর্থন করা হলো। সুভাষচন্দ্র বোস চলে গেল, রাজেন্দ্র প্রসাদ ওই জায়গায় প্রেসিডেন্ট হলো, যেটা আমি কংগ্রেসে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, হাইকমান্ড 11ই আগস্ট সুভাষচন্দ্রকে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির পদ থেকে এবং পরে ভারতীয় জাতীয় কংগ্রেসের পদ থেকে 3 বছরের জন্য বহিষ্কার করেন। ঠিক আছে, এবং সুভাষচন্দ্রের পরিস্থিতিতে 3রা মে তৈরি করেছিল ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এবারে এই সূত্রে একটু আমি বলে দিই, আমাদের কংগ্রেস সমাজতন্ত্রী দল আমার বলা হয়ে গেছে এখানে কিভাবে তৈরি হয়েছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দলের এই যে নেতাটি আনসারি, তাই তো, কমলাদেবী চট্টোপাধ্যায়, এরা পরবর্তীকালে কিন্তু অশোক মেহতা অনেক বড় কাজ করেছিল। আর যদি বলা হয় আমাদের 1942 সালে আগস্ট আন্দোলনে, তাহলে হচ্ছে অত অচ্যুতরাও চট্টোপাধ্যায় আর রাম মনোহর লোহিয়া অনেক বেশি কাজ করেছিল। কৃষক ও শ্রমিকদের একজোট করে তাদের অর্থনৈতিক দাবি দাওয়াগুলোকে পূরণ করা ওদের কাজ ছিল। ঠিক আছে, আর কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী জোটবদ্ধ করা, এটা ওরা করেছিল। ঠিক আছে, আচ্ছা, ফরওয়ার্ড ব্লক কথা আমি বলে দিয়েছিলাম। সাদ্দুল সিং কবিশ, এনাকে করা হয়েছিল সহসভাপতি, আর প্রেসিডেন্ট হয়েছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায়, জয়প্রকাশ নারায়ণ অনুগামীরা জাতীয় কংগ্রেসের সঙ্গেই অধিকতর ঐক্যের পক্ষে থাকায় 1940 খ্রিস্টাব্দে 18 জুন ফরওয়ার্ড ব্লকের একটি স্বতন্ত্র দল হিসেবে আত্মপ্রকাশ করে। কারণ এম রায় যে কমিউনিস্ট নেতা ছিল, সেও রইল এখানে, এবং তার সঙ্গে জয়প্রকাশ নারায়ণ রইল। তার জন্য কি হলো, এই দলটা পুরোপুরি একটা সেপারেট দল থেকে গেল। ঠিক আছে, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মাধ্যমে ভারতে পূর্ণ স্বাধীনতা অর্জন করেন, যেটা ফরওয়ার্ড ব্লকের লক্ষ্য ছিল। বম্বে, মাদ্রাস, বাংলা, বিহার, পাঞ্জাবে এই ফরওয়ার্ড ব্লক জনপ্রিয়তা অর্জন করল। সুভাষচন্দ্র এই সময় কাবুল থিসিস দিলেন, যে কাবুলে আত্মগোপনকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ফরওয়ার্ড ব্লকের উদ্দেশ্যে 8 দফা কর্মসূচি বিশিষ্ট একটা দলিল প্রকাশ করেন, যা কাবুল থিসিস নামে পরিচিত। কিন্তু এটা ঘটেছিল 1941-এর 17ই জানুয়ারির পরে, মানে উনি যখন দেশত্যাগ করেন। ঠিক আছে, এবার বিপ্লবী সমাজতন্ত্রী দলের মধ্যে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমাদের মানবেন্দ্রনাথ রায়ের যে দলটা ছিল র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টি, তাই তো। আচ্ছা, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি তৈরি করা হয়েছিল। কে তৈরি করেছিল? যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিদীপ কুমার চৌধুরী, এরা তৈরি করেছিল। আর আরএসপি এই দলটা হয় সমাজতান্ত্রিক বিপ্লব করা। 42-এ ভারত ছাড়ো আন্দোলনে আরএসপির ভূমিকা বিরাট ছিল। দেখে নাও আরএসপির ব্যাপারটা আরেকবার।
রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, যোগেশচন্দ্র চ্যাটার্জি আর দিলীপ কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি বলেই দিস না, মানবেন্দ্রনাথ স্যার তৈরি করেছিল অভ্যন্তরীণ 1939 হবে। লিগ অফ র্যাডিক্যাল নামক সংস্থা, এটা 39, ঠিকই আছে। পরেরটা চল, তিনি র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেন 40 ডিসেম্বরে, তাই তো। ব্রিটেনের কমিউনিস্ট পার্টিকে অনেক ওরা দাঁড়ি করে, কেন করে? যে আমরা এই চার্লস অ্যাশলে বা জর্জ অ্যালিসন এদের দ্বারা প্রভাবিত হয়েছিল। পরবর্তীকালে 3 জন, ফিলিপ স্পার্ট, বেঞ্জামিন ব্র্যাডলি, হাচিনসন, এরাও কিন্তু দায়ী ছিল। আমরা এদেরকে পাবো, আমরা আরেকটা টপিকের মধ্যে আমরা আলোচনা করবো এদের, যখন আমরা দেখবো হচ্ছে কি হয়েছিল ওই সময়টা হচ্ছে 1900, আমাদের সময়টা হলো 1929, মিরাট ষড়যন্ত্র মামলা, কমিউনিস্টদের একটা বিখ্যাত আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা। এই যে ব্যবসা বিবাদ সংক্রান্ত বিল আর জননিরাপত্তা সংক্রান্ত বিল, এটা হচ্ছে কমিউনিস্ট আন্দোলন দমন করার জন্য করেছিল। এই যে এর মধ্যে 1929-এর 20 মার্চ মিরাট ষড়যন্ত্র মামলা, যেটা 5 বছর ধরে চলেছিল, তাই তো। মিরাট ষড়যন্ত্র মামলায় কি হয়েছিল আমাদের মনে রাখবে, বোম্বাইয়ের গিরনি কামগর ইউনিয়ন বলে একটা ইউনিয়ন ছিল, সেখানে প্রচুর কমিউনিস্ট সদস্য যারা শ্রমিকের কাজ করত, এবং অনেক কমিউনিস্ট ছিল যারা শ্রমিকের কাজ করতো না, কিন্তু তারা কমিউনিস্টই ছিল। কি হলো সেখানে, ওইখানে ভারতীয় শ্রমিকদের বাতিল করে দিয়ে ব্রিটেন থেকে যখন ওরা শ্রমিক আনতে শুরু করলো, মানে কি বলবো, প্রশিক্ষণপ্রাপ্ত, তখন এদের চাকরি চলে যাচ্ছে, এইটাকে সহ্য করতে পারলো না। ফিলিপ স্পার্ট, বেঞ্জামিন ব্র্যাডলি আর লেস্টার হাচিনসন বলে 3 ব্রিটিশ কমিউনিস্ট যোগ দিলেন এই গিরনি কামগর ইউনিয়নে। এবং এখান থেকে আমাদের যারা ছিলেন, যেমন হচ্ছে আমাদের ডাঙ্গে, মুজফ্ফর আহমেদ, তাই তো, মিরাজ খান, এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলেন। এবং এই আন্দোলনটাকে আমরা কি বলি, যে তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, ব্রিটিশ পুলিশের আসতে যখন তাদের গ্রেপ্তার করলো, তখন শুরু হয়ে গেল মানে মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলায় যারা ডিফেন্স লয়ার ছিলেন, চারলা, নেহেরু, আনসারি, এরা সবাই কিন্তু ডিফেন্স লয়ার ছিলেন। এবং এইখানে দেখা যায় বিশিষ্ট, মানে কি বলবো, বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা কমিউনিস্টদের মুক্তির জন্য ডাক দেয় এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমালোচনা করেন। আলবার্ট আইনস্টাইনের মতো বিখ্যাত পদার্থবিজ্ঞানী, তারপরে হ্যারল্ড ল্যাস্কির মতো বিশিষ্ট আমাদের কি বলবো রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানী, তারপরে রমারালার মতো বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, H.G. ওয়েলসের মতো বিখ্যাত মার্কিন তোমার লেখক, এদের সবার উদ্যোগে কি হলো, যে চাপ সৃষ্টি হলো, তার জন্য কি হলো, এদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এই ঘটনাটাকে আমরা এক কথায় বলি হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। আমি যা বলেছি দেখো বোর্ডে সেটাই লেখা আছে, চিন্তা করার কিছু নেই। বেশ, পুরনচাঁদ যোশী, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ঠিক আছে, ফিলিপ স্পার্ট, বেঞ্জামিন ব্র্যাডলি, লেস্টার হাচিনসন সবার নাম ছিল। টোটাল এই মামলায় গ্রেপ্তার হয়েছিল 33 জন, এবং তার মধ্যে 8 জন আবার ছিল কংগ্রেসি নেতা। ঠিক আছে, নেহেরু, আন্তারি, চাগলা, কাটজু, এরা সবাই কি করেছিল, আমাদের ডিফেন্ড করেছিল। তার মধ্যে চাগলা, নেহেরু আর কাটজুর নামটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আইনস্টাইন, লাস্কি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ছিল। এর সঙ্গে আমি দুটো নাম জুড়ে দিচ্ছি, একজন হচ্ছে হ্যারল্ড ল্যাস্কি, বলা আছে আমাদের H.G. ওয়েলস, আমি ইংরেজিতে লিখে দিলাম H.G. ওয়েলস, ঠিক আছে, আর রমারলা। Dear Institution for Comparative
এক্সামের তরফ থেকে আজকে আমাদের যে একটা জটিল টপিক ছিল দ্বিজাতি তত্ত্ব থেকে আমাদের পুরোপুরি ভারত শাসন আইন 1935 সালে তার ভেতরে সমস্ত কিছু আলোচনা করলাম এবং এটাও বলে দিলাম যে কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে আসে এবং আজকে এই জায়গাটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু যাব কুইট মুভমেন্টের দিকে। ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে আরও একটা ক্লাস আমরা অবশ্যই করব। বেশ, তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।